এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বাপ্পি। ওনার বাড়ি খুলনা জেলার দাকপ উপজেলার বানিয়াসান্তা ইউনিয়নে। এটি মূলত সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ভিকটিমের মুখ থেকেই শুনেছেন। ঘটনাটির স্থান এবং যে নামগুলো সবই রিয়েল, কোনো ছদ্মনাম ব্যবহার করা হয়নি। আর ভিকটিমের অনুমতিতেই তার নাম এবং ঘটনা উনি পাঠিয়েছেন, আমরাও সেটা প্রকাশ করছি। তো যার সাথে মূলত ঘটনার সূত্রপাতটা হয়, ওনার নাম হচ্ছে কামরুল। যদিও ঘটনার সাথে কামরুল ভাই এবং ওনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে জড়িত। এই যে কামরুল ভাই, উনি সম্পর্কে এই বাপ্পি ভাইয়ের প্রতিবেশী হন এবং তাকে কামরুল দাদা বলে সম্বোধন করেন। ঘটনাটা কামরুল দাদার মুখ থেকে উনি শুনেছেন। আর এই যে প্রতিবেশী যারা আছেন, সবাই এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। চলুন ঘটনা শুরু করি। এই কামরুল দাদা পেশায় একজন ড্রাইভার। ওনার বাড়ির বর্ণনাটা আমরা আগে দেই। ওনার বাড়ির পেছনে একটি ছাড়া ভিটা, মানে কেউ থাকে না আর কি, এমন একটা ভিটা রয়েছে। ওনার বাড়ির বাম পাশেও আর একটা ছাড়া ভিটা রয়েছে, মানে পরিত্যক্ত বাড়ি। ওনার বাড়ির ডান পাশে ওনার নিজেরই মালিকানাধীন পুকুর এবং পুকুরের পাশে একটা ছোট খাল রয়েছে। পুকুরের এক পাশে ছিল একটা ঝাড়, ঝাড় বলতে ছোটখাটো একটা জঙ্গল বলা চলে। আর এই জঙ্গলটা তৈরি করে রেখেছে একটাই গাছে। গাছটাকে ওনাদের ওখানে জড়ি গাছ নামেই অভিহিত করা হয়। যারা চিনতে পারছেন না তাদের উদ্দেশ্যে এটি সম্পর্কে কিছুটা বর্ণনা দেয়া যেতে পারে। গাছটা দেখতে নাকি বট গাছের মতো, অনেক পুরনো বট গাছ যেমন অনেক জায়গা নিয়ে জঙ্গল সৃষ্টি করে, ওইটাও নাকি তেমনই। তবে এটা খুব একটা উঁচু হয় না। এই গাছটা এতটাই জঙ্গল সৃষ্টি করে রেখেছে যে এখানে দিনের বেলাতেও মানুষ যেতে নাকি ভয় পায়। এই গাছের এখানে নাকি অনেক আগে রাতে অস্বাভাবিক অনেক কিছুই দেখা যেত। শুধু যে একটা গাছই ওখানে ছিল বিষয়টা এরকম না, ওখানে আরো অনেক গাছের জঙ্গলও ছিল একটা সময়। তবে এই যে জড়ি গাছের বাগানটা সবচেয়ে ভয়ানক। ঘটনাটার সূত্রপাত 2019 সালের দিক থেকে। এই কামরুল দাদা ড্রাইভার হলেও উনি কৃষিকাজও করেন পাশাপাশি। তো ওনাদের গ্রামে শীতকালে অনেকে কিন্তু শাকসবজি চাষ করেন, বাড়ির উঠোনও চাষ করেন, তারপরে মাঠে তো চাষ করেনি। তো ওনার বাড়ির বাম পাশে যে ছাড়া ভিটাটা ছিল, ওইটা ছিল মূলত এই কামরুল দাদার বড় ভাইয়ের। তো উনি একবার শীতকালে ওই উঠানটা পরিষ্কার করে ওখানে কিছু শাকসবজির ক্ষেত করেছেন। প্রতিবেশীর ছাগল গরু যেন এই ক্ষেতের সবজি নষ্ট করতে না পারে, এই জন্য উনি ক্ষেতের চারপাশ শক্ত জাল দিয়ে ঘিরে দেন এবং শক্ত খুঁটি দিয়ে মূলত ওই জালের সাথে সংযুক্ত করে দিয়েছিলেন। সমস্যা হলো কি, যে উনি প্রতিদিন সকালে উঠে খেয়াল করেন ওনার বাড়ির পেছনে যে ছাড়া ভিটা, ওই পাশটা থেকে ওই জালটা কেটে রাখা থাকে, মানে কেটে দেয় কেউ আর কি, মনে হচ্ছে কেউ কেটে রেখেছে এরকম কিছু। তো দেখে মনে হয় কেউ ব্লেড দিয়ে এক টান দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে রেখেছে। প্রথমে উনি ভাবেন প্রতিবেশীরা হয়তো বা হিংসা করে কেটে রেখেছে। একদিন উনি সিদ্ধান্ত নেন আজকে রাত্রে উনি পাহারা দেবেন। এমন কাজ কে করেছে তাকে হাতে নাতে ধরবেন। তো যে কথা সেই কাজ। ওই দিন উনি গাড়ি চালিয়ে খুব যে রাতে ফিরেছেন তা না, মানে সন্ধ্যার দিকে উনি বাড়িতে ফেরত এসেছেন। তো ওই সময় উনি ফিরে দেখেন যে না, জালটা এখনো ঠিক আছে, কেউ কাটেনি। উনি মনে মনে ভাবেন যে আজকে দুষ্টুটাকে একদম হাতে নাতে ধরবো, যেহেতু এখনো আসে নাই, আমি লুকিয়ে পাহারা দিব, রাতের বেলা নিশ্চয়ই আসবে। তো ওনার ঘরের ওই পাশে, মানে যেই পাশটাতে ওই সবজির ক্ষেত, ওই পাশটাতে একটা বারান্দা ছিল। বারান্দায় কোনো বেড়া দেওয়া ছিল না, কোনো একদম মানে খোলামেলা আর কি। তো উনি ওইখানে শুয়ে শুয়ে পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে একটা পর্যায়ে ওনার ঘুম চলে আসে। বলে রাখা ভালো, তখন কিন্তু ওই এলাকায় বিদ্যুতের লাইন পৌঁছায়নি, মানে বিশেষ করে এই যে কামরুল দাদার যেখানে বাড়ি আর কি, সেখানে। তো উনি একটু হালকা ঘুম ঘুম ভাবের মধ্যে চলে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো থপ 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 এরকম আওয়াজ হচ্ছে। হাতি যদি হেঁটে আসে যেরকম থপ থপ আওয়াজ হয়, মনে হচ্ছে ওই রকম আওয়াজ হচ্ছে। এই শব্দটা আসছে ওনার বাড়ির পেছনের ওই ছাড়া ভিটাটার দিক থেকে।
উনি মাথাটা আলতো করে উঁচু করেছেন। উনি কিন্তু কোনো লাইট জ্বালাননি, কারণ ওনার টর্চ লাইট ছিল কিন্তু জ্বালান নাই। তার কারণ হলো ওই রাতটা ছিল বেশ ঝলমলে চাঁদের আলোয় আলোকিত। উনি মোটামুটি দেখতেই পাচ্ছিলেন সব কিছু। আর লাইট জ্বালালেই তো টের পেয়ে যাবে ওই লোকটা, যে লোকটা এসেই অপকর্মটা করছে। এই জন্য উনি লাইট জ্বালান নাই। উনি মাথা উঁচু করে যেটা দেখেন সেটা দেখে ওনার শরীর ভয়ে পাথর হয়ে যায়। উনি দেখেন একটা সাদা কাপড় পরিহিত একটা মানুষের মতো অবয়ব, কিন্তু অনেক উঁচু। অবয়বটা ওই জরি বাগানের ওই দিক থেকে হেঁটে তার সবজি ক্ষেতের দিকে যাচ্ছে, কিন্তু ওই অবয়বের কোনো মাথা নেই। কিছু সময়ের মধ্যে অবয়বটা ওনার ক্ষেতের ওই যে অংশ, যেই অংশটার চতুর্দিকে উনি জাল দিয়ে ঘিরে রেখেছিলেন, ওইখানে মনে হলো ওই অবয়বটা একটু দাঁড়ালো। ওনার কাছে মনে হলো যে ওই অবয়বটা কোনো হাত লাগালো না, কিচ্ছু লাগালো না, একা একাই ওই জালটা কেটে পড়ে গেল। অবয়বটা ওই দিকটা দিয়ে হেঁটে সোজা ফাঁকা বিলের দিকে চলে গেল। এইবার উনি বুঝতে পারেন তার জালটা প্রতিদিন কেন কাটা উনি দেখতেন। উনি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যান। ওনার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন। তো এই ঘটনার কিছুদিন পর ওনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটির নাম হচ্ছে সিমথিয়া। এই সিমথিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। এর মধ্যে কিন্তু ওই জাল কাটার ওই ব্যাপারটা উনি দেখলেও এটা নিয়ে আর উনি মাথা ঘামান নাই। জাল কাটা উনি দেখতেন, ওটাকে জোড়া লাগিয়ে রাখতেন, এভাবেই চলছিল। সিমথিয়া যখন বড় হচ্ছিল, আর ইতোমধ্যে তো শীতের সিজনও শেষ, ওখানে ওই শাকসবজিও শেষ, এই জন্য উনি পরবর্তীতে ওখানে আর কিছু চাষ করেনও নাই, ওটা ওরকমই ছিল। এদিকে সিমথিয়া বড় হচ্ছে। বছর খানেক যাওয়ার পর এই সিমথিয়ার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ মা বাবা খেয়াল করেন, মানে কামরুল দাদা খেয়াল করেন, সিমথিয়ার মাও খেয়াল করেছেন। এই মেয়েটি হঠাৎ করে মনে হচ্ছে খুব নোংরা থাকতে পছন্দ করে। ময়লা আবর্জনা যেখানে থাকে সেই দিকে যায়, সবসময় মুখে ছাই ঢুকিয়ে দেয়। হাঁড়ি পাতিলের নিচে যে কালি থাকে, হাত দিয়ে সেই কালি মেখে শরীরে মাখে, মুখে মাখে। মনে হচ্ছে এটা দিয়ে খেলতে সে খুব পছন্দ করে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো মেয়েটি মাঝে মাঝেই জ্বলন্ত চুলার ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো তার হাত পুড়ে যায় না। আবার আগুনের ছ্যাঁকা লাগলে বাচ্চারা তো কান্নাকাটি করে উঠবে, সে কান্নাকাটিও করে না, একদম স্বাভাবিক। মাঝে মাঝে এই সিমথিয়ার চোখ উল্টে যায়, চোখ উল্টে চোখের সাদা অংশটুকু দেখা যায় শুধু। এসব বিষয় যখন এই কামরুল দাদা খেয়াল করলেন, তার মাও খেয়াল করলেন, দুজন মিলে পরামর্শ করলেন একজন ভালো হুজুরকে দেখাতে হবে। তো ওই এলাকারই একজন নামকরা হুজুরকে ওনারা বাড়িতে নিয়ে আসেন। তো হুজুর বাড়িতে এসে রুকিয়া শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, হুজুর কোনোভাবেই এই মেয়েটির মাঝে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছেন না। অথচ উনি বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছিলেন এখানে অস্বাভাবিক কিছু রয়েছে। অনেক চেষ্টা করেও হুজুর ব্যর্থ হন। এরপর হুজুর বলেন, এখানে যেটি আছে সেটা অনেক শক্তিশালী, আমি ওর সাথে পেরে উঠবো না, কারণ ওকে আমি হাজির করতে পারলাম না, ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। তাহলে আমি এর চিকিৎসা করব কিভাবে? যাকে আমি হাজিরই করতে পারলাম না, সে যদি হাজির হতো বা হয়ও, ওর সাথে যে আমি পারবো না এটা নিশ্চিত। তাই আপাতত আমি কিছু করতে পারছি না, ওকে ঝাড়ফুঁক করে যাচ্ছি। মেয়েটাকে সাবধানে রাখবেন, আর ভালো কোনো বড় হুজুরকে দেখান বা কোনো কবিরাজকে দেখান, এটা বলে ওই হুজুর চলে যান। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই যে কামরুল দাদা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হয়েছেন। তো ফ্রেশ হয়ে উনি ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার পর উনি যখনই ওনার ঘরে থাকা খাটের উপর উঠতে যাবেন, এক পা খাটের উপর কেবল দিয়েছেন, তখনই ওনার কাছে মনে হলো অদৃশ্য কিছু খপ করে ওনার গলা চেপে ধরলো। আর মনে হলো যে ওনার এক পা চেপে ধরলো। দুই হাত দিয়ে মনে হচ্ছে তার এক হাত দিয়ে গলা আর এক হাত দিয়ে তার পা চেপে ধরেছে। এরপর মনে হলো ওনাকে শূন্যে তুলে ফেললো এবং এরপরে মারে এক আছাড়। প্রচণ্ড জোরে এই আছাড়টা মারে তাকে। এই আছাড় খাওয়ার সাথে সাথে ওনার তো প্রচণ্ড ব্যথা লাগে। উনি ও আল্লাহ গো বলে প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ধর্মর করে উঠে পড়েন এবং দেখেন তার স্বামীর এই অবস্থা। তো ওনার স্ত্রী ওনাকে ধরে উঠান, জিজ্ঞেস করেন কি হয়েছে।
কীভাবে উনি মাটিতে পড়ে গেলেন, কি হয়েছে বিস্তারিত বলতে বলেন। তখন উনি সব কিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু কামরুল দাদা ওনার ঘাড়ে অনেক ব্যথা পেয়েছিলেন। কে ওনাকে আছাড় মেরেছিলেন এটা কিন্তু উনি দেখতে পাননি। অনেক দিন যাবৎ উনি এই ঘাড়ের ব্যথায় ভুগেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। ঘটনা কিন্তু এখানেই শেষ না। কামরুল দাদা অনেক কিছু প্রকাশ মানুষের কাছে না করলেও ভিতরে ভিতরে ভালো মানের একজন কবিরাজের সন্ধান উনি কিন্তু করছিলেন। উনি পাশের এলাকার একজন ভালো মানের কবিরাজের সন্ধান পান। উনি কবিরাজের কাছে যান, সব কিছু খুলে বলেন। কবিরাজ ওনাকে একটা ডেট দেন যে কবিরাজ যেদিন ওনার বাড়িতে আসবেন এরকম একটা ডেট দেন। কবিরাজ ঠিক ওই ডেটেই ওই সময়ে ওনার পূর্ব নির্ধারিত সময়ে ওই বাড়িতে আসেন। এই কবিরাজের নাম ছিল হলো পঞ্চকবিরাজ। এই পঞ্চকবিরাজ কামরুল দাদার বাড়িতে এসে এই যে সিমথিয়া মানে কামরুল দাদার ওই বাচ্চা মেয়েকে সামনে বসান, কিছু মন্ত্র পাঠ করেন এবং তার থলে থেকে দুটো হার বের করেন। ও দুটো আসলে কিসের হার এটা ওনারা বুঝতে পারেন নাই। তো এই হার দুটো বের করে ওই মেয়ের সামনে রাখেন। অবাক করা বিষয় হলো অদৃশ্য থেকে কে যেন ওই দুটো হার দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। এইটা দেখে ওই পঞ্চকবিরাজ তাড়াতাড়ি করে উঠেই কোনো কিছু না বলেই ওই হার দুটো নিয়ে তার গন্তব্যের দিকে দ্রুত বের হয়ে যান। কামরুল দাদার বাড়ি থেকে এইভাবে দ্রুত সে বের হচ্ছে, এদিকে কামরুল দাদা তাকে ধরেন যে অ্যাটলিস্ট এক গ্লাস পানি খেয়ে যান, এভাবে চলে যাচ্ছেন কেন, আর কি হয়েছে আমাকে বলেন। তখন ওই পঞ্চকবিরাজ বলে, এখানে যে আছে সে খুবই শক্তিশালী, তুমি বুঝতে পারছো আমার এই দুইটা হার টাচ করার ক্ষমতা কোনো জিন বা পিশাচের নাই। হ্যাঁ আছে, যারা খুব শক্তিশালী, সেখানে এই হার দুটো দুদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর জিনিসের খপ্পরে তোমরা পড়ছো। এখানে যদি আর বেশিক্ষণ থাকি তোমাদের সামনেই আমার ঘাড় মোটকে মেরে ফেলবে। যাই হোক, এই ঘটনার পর পরিবারের হতাশা আর হতাশা নেমে আসে। একটার পর একটা তো হতাশ হবার মতোই ঘটনা ঘটছে, তা হতাশা নামবে না তো কি হবে। ওই দিন রাত্রে কামরুল দাদা ওয়াশরুমের জন্য বাইরে বের হয়েছেন। তো গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। তো উনি ওই যে পুকুরটা, ওই পুকুরটার ওই দিকটাতেই গিয়েছেন, জল বিয়োগ করতে বসেছেন। হঠাৎ করে ওই যে জড়ি গাছের যে ঝাড়টা মানে জঙ্গলটা, ওই দিক থেকে একটা খচমচ আওয়াজ শুনতে পান। ওর একটা পাশে কিন্তু একটা কলা বাগান রয়েছে, মূলত ওই কলা বাগানের ওই সাইডটা থেকেই আওয়াজটা আসছিল। কলা বাগানটা পুকুরের একটা সাইডে ছিল। তো উনি খেয়াল করে শোনেন যে গরুর গলায় ঘন্টা বাঁধলে এবং গরু হাঁটলে যেরকম টং 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 আওয়াজ হয় না, তো ওই রকম শব্দ হচ্ছে। তো কামরুল দাদা ভেবেছেন প্রতিবেশীরা হয়তো বা তাদের গরু খুঁজে পায়নি, কেউ হয়তো, অথবা কেউ ইচ্ছা করে ছেড়ে দিয়ে রেখেছে এই কলা গাছগুলো খাওয়ার জন্য। তো উনি চিন্তা করেছেন যাই গরুটাকে তাড়িয়ে দিয়ে আসি, আর পরিচিত কারো গরু হলে গরুটাকে নিয়ে আসবো, সকালে বুঝিয়ে দেব। তো উনি একটু সামনের দিকে এগিয়েছেন। ওই শব্দটা কিন্তু তখনও হচ্ছিল, টং 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 শব্দ হচ্ছিল। তো উনি ওই শব্দ ধরে যখন এগিয়েছেন, বেশ কাছাকাছিও চলে গিয়েছেন, তখন উনি দেখতে পান যে আরে এটা তো গরু না, এটা একটা ঘোড়া। কারণ পেছন থেকে ঘোড়ার লেজ দেখে উনি বুঝতে পেরেছিলেন, ঘোড়ার যে সাইজ এটা দেখে বুঝতে পেরেছিলেন। আর ঘোড়ার মাথার দিকটা ওই কলা বাগানের ভেতরে, আর পেছন দিকটা ওনার সামনে। তো উনি দেখে অবাক হন, ভাবেন যে কি, আমার জানা মতে আশেপাশের 10 গ্রামে কারো ঘোড়া আছে, এরকম তো নাই, ঘোড়া আসলো কোত্থেকে। তখন উনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু না, দ্রুত এখান থেকে ওনাকে চলে যেতে হবে। উনি চিন্তা করছিলেন যে যাওয়ার সময় যেন একটু শব্দও না হয়, একদম পা টিপে টিপে আস্তে 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 চলে যাবেন। উনি পা টিপে টিপে আস্তে আস্তে চলে যাচ্ছেন। তখন কিন্তু উনি যে ঘুরে চলে যাচ্ছেন বিষয়টা এরকম না, উনি পেছন দিকে ফিরে আস্তে 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 যাচ্ছেন। এমন সময় ওই ঘোড়াটা এমন একটা ভয়ঙ্কর শব্দ করে পেছন দিকে তাকায়, আর কামরুল দাদা যেটা দেখতে পান তা দেখলে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে। উনি দেখতে পান এই কলা গাছের দিকে মুখ করে এই ঘোড়ারূপী অবয়বটা যে এতক্ষণ দাঁড়িয়েছিল, এটার কোনো মাথাই নাই। গলার ওই সাইড দিয়ে রক্ত পড়ছে মনে হচ্ছে, আর
ভয়ঙ্কর শব্দ করছে। কামরুল দাদা এই দৃশ্য দেখে ওনার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দিয়েছেন এক চিৎকার। ওখান থেকে উনি নড়াচড়া করতে পারছেন না। আর বার্সা যেহেতু কাছেই ছিল, ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ছুটে যান, বের হয়েছেন কোথায় কোথায়, উনি তো চিৎকার করেই যাচ্ছেন। তো ওনার ওই চিৎকারের উৎস ধরে ওনার স্ত্রী চলে আসেন। ওনার স্ত্রী এসে অবশ্য কিছু দেখতে পান নাই। ওনার স্বামীকে দ্রুত ওখান থেকে ঘরে নিয়ে আসেন। কি হয়েছে জানতে চাইলে কামরুল দাদা আবারও সব খুলে বলেন যে উনি কি দেখেছেন। তো ওনার স্ত্রী ঘরে থাকা একটা কোরআন যেটা ছিল এটা খুলে বিভিন্ন আয়াত পড়ে ওনাকে ফু দিতে থাকেন। ওই রাত্রে ওনার জ্বর আসে, তবে আল্লাহর রহমতে জ্বরটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। মূলত ভয়ের কারণে এই জ্বরটা হয়েছিল, সুস্থ হয়ে গিয়েছিলেন উনি ভাবতে থাকেন এটার কি কোনো নিরাময় নেই? এই ঝামেলাটা চলছে তো চলছেই, এদিকে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়? তো ওনার বাড়ির কাছাকাছি একজন কবিরাজ রয়েছেন। তো সবাই ওই কবিরাজটাকে ছোট্ট কবিরাজ নামেই চেনে। কেউ ছোট কবিরাজ, কেউ ছোট্ট কবিরাজ এটা বলে আর কি। ওনার অ্যাকচুয়াল নাম কি এটা অবশ্য জানাতে পারেন নাই। তো এই ছোট্ট কবিরাজের বিষয়ে কিছু কথা বলে রাখা ভালো, যে এই ছোট্ট কবিরাজ নাকি একসময় লোকজন নিয়ে সুন্দরবনে যেতেন গোলপাতা সংগ্রহ করার জন্য। মূলত যারা গোলপাতা সংগ্রহ করতেন তারাই এই ছোট্ট কবিরাজকে সাথে নিয়ে যেতেন। গোলপাতা দিয়ে কিন্তু ঘরের ছাউনি তৈরি করা হয়। তখন সুন্দরবনে বাঘের অনেক প্রকোপ ছিল। প্রতিদিন শোনা যেত মানুষকে বাঘে নিয়ে গেছে, মেরে খেয়ে ফেলেছে, এরকম কথা শোনা যেত। বিশেষ করে যারা গোলপাতা সংগ্রহ করতে যেত বা মধু সংগ্রহ করতে যেত তাদের উপরই এই ঝামেলাটা বেশি হতো। তো এই ছোট্ট কবিরাজ যাদের নিয়ে সুন্দরবনে যেতেন বা যারা ছোট্ট কবিরাজকে নিয়ে সুন্দরবনে যেতেন, তারা যখন গোলপাতা কাটতে যেতেন এই ছোট্ট কবিরাজ নাকি একটা জায়গায় মাটিতে বসে পড়তেন আর বিড়বিড় করে কি যেন পড়তেন। আর যারা গোলপাতা কাটতে ভেতরে ঢুকতো তারা দেখতো যে বাঘ তাদের আশপাশ দিয়ে ঘুরছে, কি তাদের কোনো ক্ষতি করছে না। তো এই বিষয়ে ছোট্ট কবিরাজকে জিজ্ঞেস করলে উনি বলতেন, বাঘ তোমাদের পাশ দিয়ে ঘুরলেও তোমাদেরকে দেখতে পায় না, আর যদি দেখতে পায়ও তাহলে বাঘের মুখ খোলার কোনো উপায়ই নাই। যাই হোক, ওনার বিষয়ে এরকম অনেক কথাই শোনা যায়। তো কামরুল দাদা চিন্তা করেন যে ওনার কাছে যাবেন, এই বিষয়ে তাকে বলবেন, দেখি উনি কি সমাধান করতে পারেন। তো একটা সময়ে গিয়ে উনি ছোট্ট কবিরাজকে এই বিষয়ে বলেন। ছোট্ট কবির তার বাড়িতে আসেনও। তার বাড়িতে আসার পর উনি ওনার মতো করে মন্ত্র পাঠ করে দুটো বৃত্ত আঁকেন। একটার মধ্যে উনি নিজে বসেছেন আর একটার মধ্যে ওই 5 বছরের বাচ্চা। এই সিনথিয়া কিন্তু ততদিনে 5 বছরের বাচ্চা হয়ে গিয়েছে। এবং এই যে 2025 সাল, এই সময় কিন্তু মেয়েটির বয়স 5 বছর প্লাস। তো মেয়েটাকে ওখানে বসিয়েছেন উনি, বসিয়ে উনি ওনার মতো করে মন্ত্র পাঠ শুরু করেন। হঠাৎ করে উপস্থিত সবাই, এই ছোট্ট কবিরাজ, তারপরে এই কামরুল দাদা, ওনার স্ত্রী এবং আশেপাশে আরও যে কয়েকজন ছিল, তারা পান যে এই ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে। কবিরাজও মন্ত্র পাঠ করছে, ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে, তবে মেয়েটি যে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। তখন ওই কবিরাজ ইশারা দিয়ে এই কামরুল দাদাকে দেখান এবং একটা পর্যায়ে বলেন, দেখতে পাচ্ছ তোমার মেয়েটা কি বলছে? মূলত ও বলছে না, ওকে দিয়ে বলানো হচ্ছে। আমি যেই মন্ত্রই পাঠ করছি ওই পিশাচিনীটা ওই মন্ত্রটা ওর মুখে পাঠ করিয়ে কেটে দিচ্ছে। যদিও পিশাচিনীটা ওর শরীরের মধ্যে নাই, দূর থেকে ওকে নিয়ন্ত্রণ করে ওকে দিয়ে এই মন্ত্রটা পাঠ করাচ্ছে। এই পিশাচিনীটা যে কোনো মন্ত্রটা দিতে জানে। আমি আমার মতো করে চেষ্টা করছি। এইভাবে কবিরাজ প্রায় 5 ঘন্টার মতো চেষ্টা চালায়। একটা পর্যায়ে ওই যে ছোট্ট সিনথিয়া বৃত্তের মধ্যে বসেছিল, সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে বৃত্ত থেকে বের হয়ে কবিরাজের গলা চেপে ধরে। এরপর অনেক লোকজন তো ওখানে ছিল, তারা অনেক কষ্টে এই সিনথিয়ার হাত কবিরাজের গলা থেকে ছাড়াতে সক্ষম হন। আর এত জোরে নাকি গলা চেপে ধরেছিল যে কবিরাজের জিহ্বাটা অনেকটাই বের হয়ে এসেছিল। এমন দৃশ্য দেখে আশেপাশে সবাই কিন্তু আসলে আচমকা এরকম একটা জিনিস দেখলো যে ছোট্ট কবিরাজ, যার এত সুনাম শোনা যায়, তার গলা চেপে ধরেছে। নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন ওই ছোট্ট কবিরাজ জানান যে আপাতত এই বিষয়টা সমাধান করতে পারছি না, তবে একদম যে পারবো না এটা বলা যাবে না। তবে এই মুহূর্তে আমি কাজ করতে গেলে আমার জীবন সংশয়, আর তার থেকেও বড় বিষয় এই মেয়েটিকে এখন মেরে ফেলতে পারে।
সুতরাং এখন আপাতত এই কাজটি করা যাবে না, দেখি কি করা যায়। তবে এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ ব্যাপার কামরুল দাদার সাথে ঘটেনি। তবে ঘটনা কিন্তু চলমান, মানে এই বিষয়টা যে সমাধান হয়ে গেছে বিষয়টা এরকম না। কামরুল দাদা কিন্তু এখনও ওনার মেয়ের এই সমস্যার সমাধানের জন্য লোক খুঁজে যাচ্ছেন, কিন্তু এখনও এটা সমাধান হয়নি। সর্বশেষ যেই তথ্য, এই ঘটনা যখন পাঠানো হয় তখনও নাকি এই কামরুল দাদা বলেছিলেন যে একটা কবিরাজের সাথে একটা ডেট ফিক্সড হয়েছে, উনি আসবেন। তবে সর্বশেষ উনি এসেছিলেন কিনা বা কি আপডেট, এই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। যদি জানতে পারি লিসেনার্স আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আমরা দোয়া করি যে সিমথিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যাক, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসুক। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি এর আগেও অনেকগুলো ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন ওমানে। ওনার নাম ফয়সাল মাহমুদ ফাহিম। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়। চলুন ঘটনায় চলে যাই। উনি এর আগেও বিভিন্ন সময় আমাদেরকে বলেছিলেন যে এই প্রবাস জীবনে যখনই বিভিন্ন মানুষের সাথে উনি কথা বলেন, চেষ্টা করেন তাদের সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কিনা বা তাদের জানা কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কিনা। তো এভাবে অনেকের সাথে কথা বললে দেখা যাচ্ছে যে একজন দুইজন এরকম পাওয়াই যায় যাদের সাথে প্যারানর্মাল ঘটনা ঘটার ব্যাপারগুলো আছে। তো চলুন এমনই একজন ব্যক্তির কথা আপনাদের সামনে উপস্থাপন করি। মূলত এই যেই ব্যক্তি, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুরের। বেশ বয়স্ক, উনি 38 বছর ধরে উনি ওমানে রয়েছেন। এখন ওনার বয়স 60 কি 65 হবে। তো এত বছর বয়সে উনি এখানে রয়েছেন শুধু টাকার জন্য, বিষয়টা এরকম না। উনি ওনার নিজ এলাকাতেও যথেষ্ট ওনার সাধ্যমতো করার চেষ্টা করেছেন ওনার সন্তানাদির জন্য বা ওনার নিজেদের জন্য, কিন্তু উনি মূলত এখানে পড়ে আছেন ওনার মালিকের কারণে। ওনার মালিক ওনাকে খুবই পছন্দ করেন, ভালোবাসেন, স্নেহ করেন, বিশ্বাসও করেন। আর এত বছর এই মালিকের ওখানে রয়েছেন, মালিক ওনাকে যেতে দিতে চান না। মালিক ওনাকে কোনো কঠিন কাজ করান না, একদম সাধারণ কাজ করান যেটাতে ওরকম কোনো পরিশ্রমই নাই, এবং ভালো বেতনও দেন। এবং অনুরোধ করেছেন যে তুমি বাড়িতে গিয়ে কি করবা, থাকো, আমার পাশে থাকো। তো এই মালিকের ভালোবাসাটাও উনি আসলে কাটিয়ে আসতে পারেন না। সব কিছু মিলিয়ে খারাপ বলবো ভালো বলবো এটা বলবো না, তবে আমি মনে করি যে এরকম মালিক পাওয়া আসলেই খুব কঠিন, বিশেষ করে এই বিদেশ জীবনে যাদেরকে আমরা কফিল বলি। বিশেষ করে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, এই কফিল যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব বিপদ। তো যাই হোক, ওনার পরিবারের সাথে একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি এখন শেয়ার করব। ওই ব্যক্তিটার নাম মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া। তো ওনার বাড়ি দিনাজপুরের কেওলাকান্দি গ্রামে। তো ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটেছিল, অনেক আগের ঘটনা, আজ থেকে 70-75 বছর আগে। তখন উনি জন্মগ্রহণই করেন নাই। ওনার বাবা ছিলেন তখন টকবকে যুবক। ওনার বাবা ওই সময় ভ্যান চালাতেন, মূলত ভ্যান চালিয়েই উনি আয় রোজগার করতেন। তো ওনার বাবা একটা সময় বিয়ে করেন, কিন্তু বিয়ের অনেক বছর হবার পরেও ওনাদের পরিবারে কোনো সন্তানাদি আসছিল না। এই নিয়ে দুজনেরই মন খারাপ থাকতো, বিভিন্ন দোয়া তদবির করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। একদিনের ঘটনা, ওনার বাবা ভ্যান চালিয়ে রাতে বাড়িতে ফিরছিলেন। ওনাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার পাশেই ছিল একটা নারকেল গাছ। তো ওনার বাবা যখন সেই নারকেল গাছ বরাবর আসেন, তখন দেখেন যে নারকেল গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। এত রাত্রে ওনাকে দেখে ওনার বাবা একটু চমকে যান, তবুও ভাবলেন হয়তো রাস্তা হারিয়ে এইভাবে এখানে বসে আছে। তো ওনার বাবা চিন্তা করলেন যে ওনার সাথে একটু কথা বলি, জিজ্ঞেস করি কোথায় বাড়ি, এত রাত্রে এখানে কেন বসে আছে। তো ওনার বাবা জিজ্ঞেস করতে যাবেন, ওই সময়ে ওই মহিলাটি নিজে থেকেই উঠে এসে ওনার বাবাকে বলেন, এই আমার কিছু খেতে দে, আমার অনেক ক্ষুধা লাগছে। তো ওনার বাবা এই কথা শোনার পর বলে যে চলেন আমার বাসায়, চলেন, সেখানে গিয়ে 4টা ডাল ভাত খাবেন। তো ওনার বাবার এই কথা শুনে ওই মহিলাটি উঠে দাঁড়ায়
এবং ওনার সাথে যাওয়ার জন্য উদ্যত হয়। এমনিতে তো উঠে দাঁড়িয়েছিল, বিশেষ করে আর একটু এগিয়ে দাঁড়ায় আর কি। ওই মহিলাটির পরনে ছিল একটা সাদা শাড়ি, চুলগুলো সাদা সাদাই ছিল, একদম যে ধবধবে সাদা বিষয়টা এরকম না। এরকম মহিলা অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, এই জন্য ওনাকে দেখে খুব যে অস্বাভাবিক কিছু মনে করছে বিষয়টা এরকম না। ওনার কাছে একটা ঝোলার মতোও ছিল। তো যাওয়ার পথে ওনার বাবা ওনাকে কিন্তু ভ্যানে তুলে নিয়েছিলেন। তো যেতে যেতে এটা ওটা জিজ্ঞেস করছিলেন, উনি কোনটার উত্তর দিচ্ছিলেন না, এরকম করতে করতে অল্প সময়ের মধ্যেই বাড়ির কাছে চলে আসেন, বাড়ির কাছাকাছি ছিলেন আর কি। তো আসার পর ওনার বাবা এই লতিফ আঙ্কেলের মাকে ডাকলেন আর কি। তো ডাক শুনে ওনার মা এসে দেখে যে এই লতিফ আঙ্কেলের মায়ের বাবার সাথে একজন বৃদ্ধা মহিলা আছেন। এখন হঠাৎ করে এত রাতের বেলা এই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসছেন, বিষয়টা আসলে ওনার মা একটু বিরক্তই হয়েছেন আর কি। এদিকে লতিফ আঙ্কেলের বাবা বললেন যে উনি ক্ষুধার্ত, ওনাকে খাবার দাও, কি খাবার আছে। তখন ওনার মা একটু রাগের স্বরেই বললেন যে এত রাতে একটা ভিক্ষুককে নিয়ে আসছো বাসায়, এখন আবার বলতেছো খেতে দিতে, বাসায় কিছু থাকলে তাকে দিয়ে বিদায় করি, মানে টাকা পয়সা দিয়ে বা একটু চাল দিয়ে বিদায় করি, এরকমটা বোঝাতে চেয়েছিলেন আর কি। তখন ওই বৃদ্ধা মহিলা বলল, আমি কিছু খাবো না তোর বাসায়, আমাকে এক গ্লাস পানি দে। তখন এই লতিফ আঙ্কেলের মা ঘরের ভেতরে গেলেন এবং এক গ্লাস পানি নিয়ে আসলেন। ওই মহিলা পানিটা কিন্তু খেলেন না, কিছু একটা পরে ওর ভিতরে ফু দিলেন। ফু দিয়ে এই লতিফ আঙ্কেলের বাবার হাতে দিয়ে বললেন যে নে, এই পানিটা তোরা দুইজনে খাবি, আর দুইজনের শরীরে ছিটিয়ে দে। এরপর ওই বৃদ্ধা মহিলা তার হাতে থাকা ওই যে একটা ঝোলার মতো ছিল, ওটার ভিতর থেকে লাল রঙের মতো কোনো একটা জিনিস, অনেকটা গোলাকৃতি, টেনিস বলের মতো এরকম কিছু একটা বের করেন। সেটা এই লতিফ আঙ্কেলের বাবার হাতে দেন, দিয়ে বলেন যে এটা দুই হাতে নিয়ে একটু নাড়াচাড়া কর, এবং তুই নাড়াচাড়া করার পর তোর বউকে দে, এরকমটা বলেন। তো এই লতিফ আঙ্কেলের বাবা উনি ওই জিনিসটা নিয়ে একটু নাড়াচাড়া করেন, এরপর উনি ওনার স্ত্রীর হাতে দেন। তো ওনার স্ত্রী যখন হাতে নেন আর লতিফ আঙ্কেলের মা যখন হাতে নেন, উনি খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বিষয়টা হাতে নিলেন, মানে ওটা নাড়াচাড়া করতেই চাচ্ছিলেনই না, এরকম একটা অবস্থা আর কি। খুব বিরক্ত হচ্ছিলেন ওই বৃদ্ধা মহিলার কথাবার্তা বা অ্যাক্টিভিটিসে, যে এটা করতে বলছেন ওটা করতে বলছেন। তো যাই হোক, একটা পর্যায়ে ওই বৃদ্ধা মহিলা লতিফ আঙ্কেলের মাকে বললেন যে ওই জিনিসটা আমাকে ফেরত দে, তুই মনে হয় বিষয়টা নিয়ে খুব অস্বস্তিতে আছিস, তোর কাছে বিষয়টা ভাল লাগছে না। এরপর ওই বৃদ্ধা মহিলা বললেন, বিশেষ করে লতিফ আঙ্কেলের বাবাকে, যে তোর বউ আমার সাথে যে আচরণটা করলো এটা কি ঠিক করলো? এই কথা বলার পর এই লতিফ আঙ্কেলের মা উনি খুব ক্ষেপে গিয়েছেন। তো ক্ষেপে গেলেও আসলে রাগে ফুঁসছিলেন, এটা কিন্তু লতিফ আঙ্কেলের বাবা বুঝতে পেরেছিলেন। তখন লতিফ আঙ্কেলের বাবা কি করেছেন, লতিফ আঙ্কেলের মাকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে বলতেছেন যে এইভাবে কেউ আচরণ করে? হাজার হলো সে তো মেহমান, নিয়ে আসছি বাসায়, তুমি এরকমভাবে আচরণ করতেছো। তখন লতিফ আঙ্কেলের মা বলছেন যে এইভাবে একবার পানি খায় না, ফু দেয়, তোমাকে আমাকে ছিটাইতে বলে, আবার কি একটা জিনিস দিল হাতে নিয়ে নাড়াচাড়া করতে বলে, ঘটনা কি? এটা কি কোনো স্বাভাবিক কাজ হইল? তখন এই যে লতিফ আঙ্কেলের বাবা উনি আবার ঘর থেকে বাইরে বের হলেন। বের হওয়ার পর ওই যে যিনি বৃদ্ধা মহিলা উনি বলছেন যে আল্লাহ চাহেন তো তোদের মনের আশা পূরণ হবে, চিন্তা করিস না। এই বলে উনি চলে যাবেন। তখন হঠাৎ করে কি মনে হয়েছে লতিফ আঙ্কেলের মায়ের, যে আহারে এই বৃদ্ধা মহিলার সাথে তো এরকম আচরণ করাটা ঠিক হয় নাই। তো উনি আবার তার সাথে হয়তো ভালো আচরণ করার জন্য বা সরি বলার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। তো বাইরে বের হওয়ার সময় একটু শব্দ হয়েছে, তখন ওই লতিফ আঙ্কেলের বাবা পিছন দিকে তাকিয়েছেন। এরপর তখন ওই লতিফ আঙ্কেলের মা বলছেন, ওই মহিলা কোথায়? তখন লতিফ আঙ্কেলের বাবা বলছেন, এখানেই তো ছিল, মাত্রই তো কথা বললাম। দেখে যে কোথাও সেই মহিলা নাই, নাই নাই নাই। উনি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছেন, ওই রাত্রে এপাশে ওপাশে দৌড়েছেন, কোথাও ওই বৃদ্ধা মহিলাকে আর খুঁজে পাওয়া গেল না। এরপর উভয়ই বুঝতে পারলেন যে আসলে একটা ভুল হয়ে গেছে। ভুলটা হয়েছে লতিফ আঙ্কেলের মায়ের দিক থেকে, কারণ উনি আসলে তার সাথে আচরণটা ভালো করেন নাই। যাই হোক, এভাবে চলে যায় প্রায় মাসখানেক।
এরপর দীর্ঘদিন পর সেই সুসংবাদটা আসে। বহু বছর ওনাদের সন্তানাদি হচ্ছিল না। লতিফ আঙ্কেলের মা জানান যে উনি সন্তান সম্ভবা। পরিবারে খুশির জোয়ার চলে আসে। মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মাসখানিক পর একটা ঘটনা ঘটে। লতিফ আঙ্কেল একদিন ওনার ভ্যান নিয়ে আসছিলেন রাতের বেলা। ওই দিন কোনো একটা জায়গায় ওনার ট্রিপ ছিল, ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। এত রাতে সাধারণত উনি গাড়ি চালান না বা ভ্যান চালান না। তো ভ্যানের নিচে কিন্তু হারিকেন থাকে, হারিকেনের হালকা আলো থাকে, ওইটা দিয়ে পথ চলা যায়। তো উনি হারিকেন নিয়ে আসছিলেন আর নিজের আপন মনে গান গাইছিলেন, যেহেতু খুশি ওনার সন্তানাদি হবে। হঠাৎ করে ওনার ভ্যানটায় ঝাঁকি অনুভূত হয়। সাধারণত রাস্তার উপর স্পিড ব্রেকার থাকলে যদি কেউ স্পিডে যদি ওই স্পিড ব্রেকারের উপর উঠাই দেয় তাহলে ঝাঁকি লাগে না, ওরকমটা লাগে। ওখানে এরকম ঝাঁকি লাগার কারণ উনি অনুসন্ধান করার জন্য ভ্যানটা থামিয়ে দেন, যে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন। তো যখন উনি ভ্যান থামিয়ে ভ্যান থেকে নেমেছেন, নেমে ভ্যানের নিচের দিকে তাকিয়েছেন, উনি চিন্তা করছেন ভ্যানের কোনো চাকা টাকা আবার ভেঙে টেঙে গেল কিনা। তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। দেখেন বেশ মোটা কালো রঙের একটা সাপ। এই সাপটার গায়ের উপর দিয়ে উনি ভ্যান তুলে দিয়েছেন। আর ওই সাপটা মাথা ঘুরিয়ে এই লতিফ আঙ্কেলের বাবার দিকে বেশ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর লতিফ আঙ্কেলের বাবা ভয় পেলেন আর এটা চিন্তা করলেন যে এটা মনে হয় কোনো মামুলি সাপ হবে। অথচ ওনার মাথায় এটা আসলো না যে এত মোটা আর কালো সাপ রাস্তা পার হবে, এত মোটা সাপ কি আসলে গ্রাম অঞ্চলে দেখা যায়? উনি কিন্তু কখনো এরকম সাপ দেখেন নাই। উনি ওই সাপটিকে আর আঘাতও করেন নাই। উনি দ্রুত ভ্যানটা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ওনার স্ত্রীকে বলেন এই ব্যাপার, তো এরকম একটা সাপ তো দেখলাম, এর গায়ের উপরে ভ্যান উঠাই দিয়েছিলাম। তখন ওর স্ত্রী বললেন যে হয়তোবা রাতের বেলা সাপটা রাস্তা পার হচ্ছিল, তুমি তো খেয়াল করো নাই, এজন্য ভ্যান তুলে দিয়েছ। তখন ওনার মাথায় এই বিষয়টা আসলে যে প্যারানর্মাল ব্যাপার হতে পারে এটা মাথায় আসে নাই। এরপর দিন চলে যাচ্ছে, সব কিছু স্বাভাবিকভাবে চলার কথা, কিন্তু না। এর অল্প কিছুদিন পর এই লতিফ আঙ্কেলের বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা অবয়বের চেহারা বোঝা যাচ্ছে না, সেই অবয়বটা বলতেছে তুই আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছিস, এর ফল তুই পাবি। এই স্বপ্ন দেখার পর লতিফ আঙ্কেলের বাবার ঘুম ভেঙে যায়। তো উনি চোখ খুলে দেখেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন। সকালবেলা উঠে ওনার স্ত্রীকে বলল, স্ত্রী বিষয়টা আসলে পাত্তা দেয় না। পরের দিন আবার একই স্বপ্ন উনি দেখেন। ওই দিনও ওনার স্ত্রীকে বলেন, ওনার স্ত্রী পাত্তা দেন না। তৃতীয় দিন উনি যখন একই স্বপ্ন দেখেছেন এবং ঘুম ভেঙে গেছে, তখন উনি খেয়াল করেন যে ওনার স্ত্রীও ঘুম থেকে উঠে বসে আছে বিছানার উপরে, আর এদিকে ওনারও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ওনার স্ত্রীকে বলছে যে কি ব্যাপার, তুমি এরকম বসে আছো কেন? তখন ওনার স্ত্রী বলছে যে আমি তো একটা দুঃস্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার পর আমি তো এই যে বসে বসে চিন্তা করতেছি, তোমাকে ডাকি নেই। তখন লতিফ আঙ্কেলের বাবা জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখেছো? তখন বলে যে তুমি যেই 2টা দিন এই স্বপ্নটা দেখেছিলে এবং আমাকে বলছিলা, এই একই স্বপ্ন আমিও দেখেছি। আমি দেখেছি যে একটা অবয়ব এসে বলতেছে তোর স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে, এর শাস্তি তোরা পাবি। এরপর যখন ওর ঘুম ভেঙেছে তখন তো ওইভাবে বসে আছে। একই সাথে 2 জন একই স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। বিষয়টা তো আসলে অস্বাভাবিক, এটা তো নিছক দুঃস্বপ্ন নয়। এত কিছুর পরেও কিন্তু ওই যে সাপের যে ব্যাপারটা, এটা কিন্তু ওনাদের কারোর মাথায় আসে নাই, বেমালুম ভুলে গিয়েছিলেন। এরপর ওনারা একজন হুজুরের কাছে যান, হুজুরের কাছে এই স্বপ্নের বিষয়টা বলেন। তো হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন, কিন্তু এই স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হচ্ছিল না। এইভাবে মাসের পর মাস 2 জন স্বপ্ন দেখেই যাচ্ছে। একজন স্বপ্ন দেখে যে কোন একটা অবয়ব বলছে তুই আমার অনাগত সন্তানকে হত্যা করেছিস, এর ফল পাবি। আর ওনার স্ত্রী স্বপ্ন দেখছেন যে তোর স্বামী আমার অনাগত সন্তানকে হত্যা করেছে, এর ফল তোরা পাবি। মানে এরকম স্বপ্ন 2 জনই দেখছেন। এইভাবে প্রতিনিয়ত দেখতে দেখতে একটা সময় এই ব্যাপারটা ওনাদের গা সওয়া হয়ে যায়। একটা সময় ওনারা এসব বিষয় নিয়ে আর চিন্তা করতে থাকেন না।
এভাবে কিন্তু ডেলিভারির সময় কিন্তু ঘনিয়ে আসছে। বেশ অনেক দিনই হয়ে গেল। ডেলিভারির অল্প কয়েকদিন আগে, 3 থেকে 4 দিন আগে, হঠাৎ করে ওনার বাবা, মানে লতিফ আঙ্কেলের বাবা, একটা নতুন স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা স্বপ্নে আসছে। স্বপ্নে এসে বলে যে তোদের সন্তান হচ্ছিল না দেখে আল্লাহর উসিলায় তোদের একটা সন্তান হবার রাস্তা বের করে দিয়ে গিয়েছি। আল্লাহ কবুল করছেন, একটা সন্তান হবে ইনশাল্লাহ। কিন্তু সেদিন তো তোর বউ আমার সাথে ভালো আচরণ করলো না, আমি তো মনে কষ্ট নিয়ে চলে গেলাম। এর ভিতরে তুই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিস। যেহেতু তোদের উপর আমার একটা ক্ষোভ ছিল, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আর ওদের সাথে কথা বলি নাই। আর আরেকজনের সন্তান না বুঝে তুই হত্যা করছিস। আর এমন একটা সময় হত্যা করছিস যে তুই ওই সময় গান গাইতে গাইতে যাচ্ছিলি, তোর তো রাস্তা খেয়াল করা উচিত ছিল। সেখানে তোকে যে আমি একদম নির্দোষ বলবো, তোর পক্ষে যে আমি সেখানে গিয়ে সাফাই গাইব, সেই উপায়টা রাখিস নেই। যাই হোক, সাবধানে থাকিস, বাচ্চাকে দেখে শুনে রাখিস। এই বলে ওই বৃদ্ধা মহিলাটাও স্বপ্নের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সকালবেলা উঠে স্বপ্নের ব্যাপারটা উনি ওনার স্ত্রীকে বলেন। এটা শোনার পর আসলেই তখন ওনারা বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ওই যে সাপের ব্যাপারটা। ওনারা কিছুটা বুঝতে পেরেছে, পুরোপুরি না, কিছুটা বুঝতে পেরেছিলেন আর কি। এরপর আরেকজন হুজুরের সাথে গিয়ে যখন কথা বলেছিলেন, তিনি এই সাপের ব্যাপারটা ক্লিয়ার করেছিলেন যে এই কারণে এটা হচ্ছে। তবে ডেলিভারি ডেট যখন চলে আসে, সেই অনুযায়ী যখন একটা ডেলিভারি হয়, একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার কয়েকদিন পর স্বপ্নে সেই অবয়বটা, সে যেই অবয়বটার চেহারা দেখা যেত না, সেই অবয়বটা এসে এই লতিফ আঙ্কেলের বাবাকে বলছে যে আমার সম্পর্কে তোর জানা এখনো বাকি আছে, ভালো একজন হুজুরকে ডাক, বিস্তারিত কথা তাকেই বলবো। তো ওই রাত্রে যখন উনি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছেন, তখন দেখে যে ওনার পাশে ওনার বাচ্চাটা নাই। বাচ্চা কোথায় গেল? ওনার স্ত্রীকে ডাকেন, ওনার স্ত্রী দেখে আসলে বাচ্চা নাই। বাচ্চা কি নিচে পড়ে গেল? খাটের নিচে তন্ন তন্ন করে খোঁজা হয়, সারা ঘরের আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হয়। এই রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আশেপাশে অনেক লোকজন চলে আসে, বাচ্চা খোঁজাখুঁজি হয়। কেউ বলে যে কুকুরে নিয়ে গেছে, কেউ বলে শেয়ালে নিয়ে গেছে, কেউ বলে জিনে নিয়ে গেছে। এক একজন এক এক রকমভাবে কথা বলতে থাকেন। কিন্তু ওই স্বপ্নটাতে উনি দেখেছিলেন, বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক বিষয় নয়। আর ওই অবয়বটা বলে গিয়েছিল ভালো একজন হুজুরকে ডাকতে, তাকেই নাকি এসে সব কিছু বলবে। একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর আসার পর 1 মিনিটও হয় নাই, দোয়া পড়া শুরু করেছেন। হঠাৎ করে হুজুর নিজে নিজে কথা বলতে থাকেন। মনে হচ্ছে হুজুরের কানে ফিস ফিস করে কেউ কথা বলছে। হালকা ফিসফিসানি শব্দ শুনলেও ফিসফিস করে যে কী বলছে এটা বোঝা যাচ্ছে না। বেশ খানিকক্ষণ এভাবে কথা চলতে থাকে। হুজুরও কিছু উত্তর দেন। হুজুরের কথাগুলো ওনারা বুঝতে পারছিলেন। তো হুজুর বলছেন যে অতি ইচ্ছা করে করে নাই, এটা সেটা। এর কিছুক্ষণ পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে বিষয়টা বলে দেব। এরপরে এই ফিসফিসানিটাও বন্ধ হয়ে যায়। হুজুর তখন এই লতিফ আঙ্কেলের বাবার সাথে কথা বলতে থাকেন এবং যে কথাগুলো বলেন এটা আসলেই খুবই দুঃখজনক। হুজুর বলেন যে তুমি ইচ্ছাকৃতভাবে মূলত ওই সাপের গায়ের উপরে ভ্যানটা উঠাও নাই, তুমি অনিচ্ছাকৃতই উঠিয়েছ, কিন্তু ওরা এটাকে ইচ্ছাকৃত ধরে নিয়েছে। কারণ হচ্ছে তুমি গান গাইতে গাইতে উঠেছিলে, বা গান গাইতে গাইতে তুমি ভ্যানের উপর উঠেছ, গান গাইতে গাইতে ভ্যান চালাচ্ছ, আর গান গাইতে গাইতে তুমি এই ভ্যানটা ওই সাপের উপর উঠিয়ে দিয়েছ। মূলত যে জিনটা এসেছিল, ওই সাপটা ছিল তার স্ত্রী। ওই সাপের পেটে তার অনাগত সন্তান ছিল। মূলত সাপের রূপ ধরে রাস্তা পার হচ্ছিল। তখন তুমি ভ্যানটা উঠিয়ে দিয়েছ, এর ফলে পেটের মধ্যেই বাচ্চাটা মারা যায়। ওই জিনটা বলেছে যে শুধু বাচ্চাটা যদি মারা যেত তাহলেও তারা বিষয়টা বিবেচনা করত, এরকম দুর্ঘটনা হতেই পারে। তার স্ত্রী সমানে কান্নাকাটি করছে এই কথা বলে যে তাদের গোত্রের যারা হাকিম বা হেকিম, যারা ডাক্তারি বিদ্যায় পারদর্শী, তারা জানিয়েছেন যে এই জিনের স্ত্রী আর কখনো মা হতে পারবেন না। এরপর থেকে
ওই জিনের স্ত্রী সারাদিন কান্নাকাটি করে, আর ওই জিনটা জানিয়েছে তার স্ত্রীর এরকম ক্রমাগত কান্নাকাটি উনি সইতে পারছেন না। এখন কি করণীয়? করণীয় হিসাবে এই যে সন্তানটা, এই সন্তানটাকেই এই জিনে নিয়ে গেছে এবং জিন জানিয়েছে এই সন্তানটাকে তারা হত্যা করবে না, এই সন্তানটা তাদের কাছেই বড় হবে, বড় হয়ে স্বাভাবিক নিয়মে সে যখন মারা যাবে তখন এই ডেড বডিটা তাদের কাছে বা এই পরিবারের কাছে দিয়ে যাবে। এই সন্তানের বড় করার জন্য যা যা করার দরকার, যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার তারা সেটা দেবে, নিজের সন্তানের মতোই বড় করবে। জিনদের কাছে থাকা কোনো মানুষ মারা গেলে নাকি জিনেরা সেই মানুষের দাফন কাফন করতে গেলে অনেক বেগ পেতে হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই কারণে মূলত সেই সন্তানকে তারা এই পরিবারের কাছে আবার দিয়ে যাবে, তার আগে এই সন্তানকে তারা দেবে না, এটাই জানিয়েছে। এবং জিন নাকি এটাও জানিয়েছে যে যদি এটা নিয়ে আরও চেষ্টা করা হয় বা এটা নিয়ে আরও এক পা আগে বাড়ানো হয় এই লতিফ আঙ্কেলের পরিবারের তরফ থেকে, তার মা বাবার তরফ থেকে, তাহলে আরও ভয়াবহ পরিণতি হবে। তখন মূলত ওই হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা তাদেরকে জানিয়ে দেব, আশা করি যে তারা এই বিষয়টা নিয়ে আগাবে না। তখন হুজুরও পরামর্শ দেন, যেহেতু তুমি একটা কাজ করে ফেলেছো এই বিষয় নিয়ে আর সামনে আগানোর দরকার নাই, ওই জিনেরা তোমাদের পরিবারের বা তোমার আরও যারা সন্তান আদি আল্লাহ যদি দেন তাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো এর পরে ওই পরিবারে আরও 5 জন সন্তান হয়েছিল, ছেলে মেয়ে মিলিয়ে, তার মধ্যে একজন হচ্ছে এই লতিফ আঙ্কেল। ওনার মা বাবা মারা গিয়েছেন, তবে ওনারা এখনও নাকি ওনার সেই বড় ভাই যাকে ওনারা কখনো দেখেনি নাই, সেই ভাইয়ের অপেক্ষায় রয়েছেন, হয়তোবা কোনো একদিন তার মৃতদেহ ফেরত দিয়ে যাবে। তবে সে সেখানে ভালো আছেন এতটুকু নাকি জেনেছিলেন কোনো একটা মাধ্যমে, কিন্তু যোগাযোগ করতে পারেন নাই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই বেশ অদ্ভুত। আমাদের মনুষ্য সমাজের বেশ কিছু বিষয়ের সাথে মিলে যায় এই অর্থে যে জিনেদের মধ্যেও যারা মা রয়েছেন তারাও কিন্তু তাদের সন্তানকে সেভাবেই আদর করেন, ভালোবাসেন, যেটা আমরা আমাদের জগতেও দেখি। ঘটনাটা এরকমই ছিল। জানি না এই লতিফ আঙ্কেলের সেই বড় ভাইয়ের ডেড বডি ওনারা কবে পাবেন। ওনার মা বাবা তো এখন জীবিত নাই, বহু আগেই মারা গেছেন, ওনাদেরও তো বয়স হয়ে গেছে, ওনাদের ভাই বোনদের অনেক বয়স হয়ে গেছে, তো ওনারা এখনও অপেক্ষায় আছেন। তবে এটা নিয়ে ওনারা কোনো তদবির করেন নাই, ভালো কোনো হুজুরকে আবার নতুন করে বলেনও নাই যে ওই ভাইকে ফেরত আনিয়ে দিতে হবে, এই বিষয়টা ওনারা কখনো বলেন নাই। বিষয়টা যেহেতু আগে থেকে সেটেলড হয়ে গিয়েছিল, খালি হয়তো বা চেষ্টা করেছিলেন জানার জন্য যার ভাই ভালো আছে কিনা, এতটুকুই। এটি ছিল ঘটনা।